যাদবপুর তৃণমূলের ছিল, আছে, থাকবে, কত মার্জিন হবে সেটা দেখার। মিমি খুব অনেস্টলি বলেছে যে ও আর কাজ করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেছেন যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস আসন লড়ার জন্য, যেখানে উনি 40 বছর আগে লড়াই করেছিলেন। আমার মনে হয় না যে সিপিএম বা কংগ্রেস এমন পজিশনে আছে যারা চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ করতে পারে। আজকে সিএএ করে দিচ্ছে, কালকে এনআরসি করে দেবে। নওশাদ সিদ্দিকী বাঁচাবেন? আজকে সিবিআই ইডির যদি এত ক্ষমতা থাকতো তারা অ্যারেস্ট করতেন না। শেখ শাহজাহানকে রাজ্য পুলিশকে কেন করতে হয়েছে? কয়েকজন মানুষের খারাপ কাজের ফল কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে? বামপন্থার কি ছাপ এখনো সায়নের মধ্যে খুঁজে পাওয়া যায়? এত খারাপ খারাপ কথা বলেছি আপনি দিদি, আমার সেই সময় এটা মনে হয়েছিল বলার দরকার। উনি আমায় বলেছেন যে বেশ করেছো বলেছো, যেটা নিয়ে প্রতিবাদ করার সেটা নিয়ে প্রতিবাদ করো। মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় আটকাবে না। যার উপর আস্থা রেখে যিনি রায় দিচ্ছিলেন, আজকে তিনি পদ্মফুলের শিবিরে নাম লিখিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা অবশ্যই তাই। যাদবপুর ডিসাইড করতে পারে যে আগামী দিনে রাজনৈতিকভাবে আপনি কোথায় যাবেন। ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন। আমি চাই না লোকে বলুক যে মা চলে যাওয়ার পরে সায়নী শেষ হয়ে গেল। আমি বলতে চাই মা চলে যাওয়ার পরে সায়নীর শুরু হলো। লোকসভা নির্বাচন টাফ ফাইট বিভিন্ন আসনে হলেও যাদবপুর লোকসভাকে বলা হয় তৃণমূলের জন্য বেশ কঠিন আসন। কিন্তু সেই আসনেই প্রার্থী হিসেবে উঠে এসেছেন সায়নী ঘোষ। হ্যাঁ, সেই সায়নী ঘোষ, যে সায়নী ঘোষকে নিয়ে প্রায় বিতর্ক চলে নিরন্তর। তিনি নাকি দাবাং মনোভাব দেখান প্রত্যেক মুহূর্তে। কেন? সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আজকে সংবাদ প্রতিদিন .in রয়েছেন অভিনেত্রী নন, রাজনীতিক সায়নী ঘোষ। সায়নীদি, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাকে স্বাগত এবং সবার প্রথম অনেক অনেক শুভেচ্ছা। যাদবপুরের মতো কঠিন আসন আপনি লড়াই করছেন। যাদবপুর তো বামেদের গড়, সেখানে সায়নী কেন? কিসের ইউএসপিটা কি? কঠিন আসন তো নয়, প্রেস্টিজিয়াস আসন। যাদবপুর ইজ লেগাসি। মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে সোমনাথ চ্যাটার্জির মতো স্টলবার্ড নেতাকে হারিয়েছিলেন যাদবপুরের মামাটি মানুষের আশীর্বাদে। যাদবপুর ডিসাইড করতে পারে যে আগামী দিনে রাজনৈতিকভাবে আপনি কোথায় যাবেন। ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন। একটা ইলেকশন লড়বো, সেখানে লড়াই কঠিন হবে না, সহজ হবে, সব কিছু তো এত কেক ওয়াক হলে হবে না। আমি অত্যন্ত টাচড, আমি খুব খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেছেন যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস আসন লড়ার জন্য, যেখানে উনি 40 বছর আগে লড়াই করেছিলেন। এই যাদবপুর আসনেই একাধিক বিধানসভা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহে যা যা সমস্যা উঠে এসেছে তার মধ্যে অন্যতম ভাঙড়। আরাবুল, শওকত, নওশাদ সিদ্দিকী সামলাবেন কিভাবে? মানুষ সামলাবে, আমায় কেন সামলাতে হবে? এটা লোকসভার ভোট, এটা আরাবুল, নওশাদ এইসবের ভোট নয়। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। গোটা ভারতবর্ষে খুবই কম এমন বিরোধী মুখ আছেন যারা চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ করতে পারে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে। এটা ভাঙড়ে লোকালি কি সমস্যা হচ্ছে, সোনারপুরের লোকালি দু একটা ওয়ার্ডে কি সমস্যা হচ্ছে, এটার ইলেকশন এটা নয়। অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি যখন মানুষ নির্বাচন করে, টিএমসিকে যখন মানুষ ভোট দেয়, তারা আশা করে যে সমস্যাবিহীনই হবে সব কিছু, সেগুলো তো সামলে নেওয়া যায়। কিন্তু মানুষকেও এটা বুঝতে হবে। ইনফ্যাক্ট যাদবপুরের মানুষ অত্যন্ত প্রগতিশীল, রাজনৈতিক মনস্ক। তারা জানে যে লোকসভার নির্বাচন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ করা বা সে মুখ্যমন্ত্রী থাকবে কিনা সেটা নির্বাচন নয়। এটা নরেন্দ্র মোদী বা বিজেপি যারা সরকারে রয়েছে কেন্দ্রে, তাদেরকে চ্যালেঞ্জ করার, তাদেরকে উৎখাত করার নির্বাচন। এবং সেখানে আমার মনে হয় না যে সিপিএম বা কংগ্রেস এমন পজিশনে আছে যারা স্লাইটলিও বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারে। সেটা অ্যাক্টিভিটি দেখে আইএসএফ প্রশ্নই উঠছে না। ইউ থিঙ্ক যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি আইএসএফ বিজেপিকে চ্যালেঞ্জ করছে? আইএসএফ তো বিজেপির সাথে মিলে কাজ করছে, তারা তো বিজেপির সুবিধা করে দিচ্ছে, তারা তো ভোট ভাগ করার কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোললি শি ইজ ফাইটিং দিস ওয়ার এবং বাংলার মানুষ ওনার পাশে থাকবে। আপনার মনে হয় আরাবুল ইসলাম যখন জেলে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে তিনি অভিযুক্ত বিভিন্ন কেসে, সেখানে দাঁড়িয়ে আপনার জন্য ভোটে জেতা বা যাদবপুর লোকসভা আসনে খানিকটা কঠিন হতে চলেছে? আপনি কি বলছেন নওশাদ জিতবে, ও ক্যান্ডিডেট হবে? উনি বিধায়ক হিসেবে কী কী কাজ করেছেন সেটার ফিরিস্তিটা আগে ভাঙড়ের মানুষকে উনি দিন না। আমি তো আপনাকে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 12 বছরে পশ্চিমবঙ্গের জন্য কী কাজ করেছে। আমি তো নিজে নির্বাচিত জনপ্রতিনিধি নই যে আমি নিজের কাজের ফিরিস্তি নিয়ে যেতে পারবো যে বিগত 5 বছর আমি এই কাজ করেছি। হ্যাঁ, যাদবপুরের মানুষ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি আগামী 5 বছরে দেখিয়ে দেবো আমি কী কাজ করেছি না করিনি নিজের এলাকাবাসীর জন্য। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইতে চাই। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। নওশাদ সিদ্দিকী উনি ইয়াং,
উনি যথেষ্ট ডাইনামিক, আমি নিঃসন্দেহে বলবো, কিন্তু ওনাকেও এটা বুঝতে হবে যে দিস ওয়ার ইজ এগেনস্ট বিজেপি। আজকে সিএ করে দিচ্ছে, কালকে এনআরসি করে দেবে। নওশাদ সিদ্দিকী বাঁচাবেন ভাঙড়ের মানুষকে? যদি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে কেউ প্রোটেকশন দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা অন্য কোনো দল না, সেটা কংগ্রেস না, সেটা সিপিএম না, সেটা আইএসএফ নয়। পিপল উইল হ্যাভ টু টার্ন টু হার। যাদবপুর আসনে যেমন সেটা প্রেস্টিজিয়াস একটা আসন, সেখানে যারা প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, এবং সায়নী ঘোষ তিনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। দুজনেই শিক্ষিত প্রার্থী বলা হচ্ছে। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের জন্য কোনো বার্তা, মানে কি বিজেপিকে কি ঠিক কোন চোখে দেখছেন? প্রতিদ্বন্দ্বী তো আছেই। অনির্বাণ দা আমার থেকে অনেক বেশি শিক্ষিত, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে টেক্সট বুকের থেকে বেশি না গ্রাউন্ডে থেকে রাজনীতি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো অনেক শিক্ষিত হতে পারেন, কিন্তু মানুষের কষ্ট, মানুষের দুঃখ সেটা তার কাছে পৌঁছতে না পারলে সেটা হবে না। তারা আপনার এসি ঘরের ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু আপনি তাদের ভাঙা ঘরের ভেতরে যেতে পারবেন। সেই পাওয়ারটা বা সেই শৈলীটা কিভাবে সেটা করতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে, ওনার স্টাইল অফ রাজনীতি দেখে আমি শিখেছি। অনির্বাণ বাবুর বিরুদ্ধে তো আমার লড়াই না, আমার লড়াই বিজেপির বিরুদ্ধে। একটা গণতন্ত্রে সিপিএম একজন ক্যান্ডিডেটদের দেবে, কংগ্রেস দেবে, বিজেপি দেবে, সেটাই তো গণতন্ত্র। মানুষ গণদেবতা শেষ কথা বলবে। তাই আই ডোন্ট হ্যাভ এনিথিং পার্সোনাল অ্যাগেনস্ট এনি ক্যান্ডিডেটস, কিন্তু আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। যাদবপুরের মানুষকে আমাকে সেই লড়াইতে সহযোগিতা করতে হবে যে এই মেয়েটা আগামী দিনে গিয়ে সংসদে গিয়ে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে, ঠিক যেরমভাবে বিগত 3 বছর ধরে প্রত্যেক সভা মঞ্চ থেকে, প্রত্যেক মিটিং থেকে, প্রত্যেক মিছিল থেকে সেটা করছে। আপনি একদম মাটিতে নেমে রাজনীতি করেন, অনেকে বলেন। আবার এও বলেন যে আপনার কাছে পৌঁছতে গেলে অনেক পথ পেরিয়ে গিয়ে পৌঁছতে, মানে সায়নীকে ছোঁয়া খুব একটা সহজ নয়। আপনার কেউ বলেন, আপনার মনে হয় যে আপনাকে ছোঁয়া খুব কঠিন? আমাকে ছোঁয়া কঠিন, কারণ মানুষের ভিড় পেরিয়েই আমাকে ছুতে হয়। আমার চারিপাশে আমি কিন্তু সিকিউরিটি নিয়ে বেষ্টিত নই, আমাকে মানুষ ঘিরে থাকে, কাজে বাকি মানুষদেরকেও সেই মানুষকে ক্রস করে আমার কাছে পৌঁছতে হয়। তবে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়া বা পাবলিক সার্ভিসে থাকার প্রথম কন্ডিশন হচ্ছে যে ইউ নিড টু বি অ্যাভেলেবল অ্যান্ড অ্যাপ্রোচেবল। আমি সেটা চেষ্টা করেছি যে আমাকে আজকে একটা মা এসে খুবই দুস্থ বা অসুস্থ বা গরিব, সেও এসে আমাকে জড়িয়ে ধরতে পারে, তার মনে হয় যে আমার মেয়ে। সেটা আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে, গ্রামে অঞ্চলে ঘুরে ঘুরে সেটা তৈরি হয়েছে। অ্যান্ড আই লাভ পিপল। আমি মানুষকে ভালোবাসি, বর্ণের ওপরে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে। সো আমার মনে হয় না যে মানে পিপল লাভ মি বিকজ আই লাভ দেম সো মাচ। খারাপ লাগে শিব ঠাকুরের মাথায় কন্ডম পরানো নিয়ে যে প্রবল বিতর্ক হয়েছিল দেশ জুড়ে, আপনার কি মনে হয়? আমি পড়িয়েছি, একটা ছবি ভাইরাল হয়েছিল, আপনি কোনোটা পোস্ট করেছিলেন। কোন সালের? 2015-র। একদম। বিজেপির এমন অবস্থা হয়ে গেছে যে 2015-র পর থেকে 9 বছর হয়ে গেছে, বিজেপি নতুন কিছু আমার বিরুদ্ধে খুঁজে বার করতে পারেনি। 2015 সালে, 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে যা ঘটনা ঘটিয়েছেন সেটার উপর বই লেখা রয়েছে। সায়নী ঘোষের টুইটের জন্য কতজন মারা গেছে, সায়নী ঘোষের টুইটের জন্য কটা দাঙ্গা বেঁধেছে। একজনের কাণ্ডকার্য কর্মের জন্য তো বেঁধেছে, সে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমার একটা টুইট 2015 সালে, এটা নিয়ে বিজেপির এত মাথা ব্যথা। আপনারা নতুন কিছু বলুন না যে 3 বছর ধরে সায়নী ঘোষ সভানেত্রী রয়েছে, একটা পলিটিক্যাল ফোরামে রয়েছে, এমন কি বলেছে যেটাতে মানুষ আঘাত পেয়েছে? এমন কোর্ট দুর্নীতি আপনারা তো ইডি লাগিয়েছেন আমার পেছনে। আপনারা তো আমাকে খেলা হবে বলার জন্য অ্যারেস্ট করিয়েছেন এক রাতের জন্য। আপনার গুন্ডারা এসে আমাকে অ্যাটাক করেছে। তারা বলেছিল সায়নী ঘোষের মুখটা চিনতে পারছি না, কোথায় আছে বার করো, মুখে অ্যাসিড মারবো, মেরে মুখ ফাটিয়ে দেবো। ত্রিপুরাতে বিজেপির গুন্ডারা বলেছিল। তো সায়নী ঘোষ তো 29 বছর বয়সে সেই লড়াইটা করেছে। আপনারা বলুন না, নতুন কিছু নিয়ে আসুন। তারপরে মানুষের এক জিনিস ভালো লাগে না, বোরিং হয়ে যায়। প্লিজ ফাইন্ড সামথিং নিউ এগেনস্ট মি। ত্রিপুরা গিয়ে লড়াই করছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, বক্তব্য রাখছেন, বিজেপির বিরুদ্ধে একাই লড়ছেন বিভিন্ন ক্ষেত্রে। সায়নীর ভয় নেই কেন? কারণ সায়নী বাংলার মেয়ে, কারণ এটা মা কালীর মাটি, মা দুর্গার মাটি। আমরা অসুরকে ভয় পাই না, আমরা অসুরে নিধন করি। গোটা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা, তিনি এই পশ্চিমবঙ্গ থেকে। বাংলার মানুষ তাকে সেই শক্তি দিয়ে তৈরি করেছে, সেই জন্য সায়নী ঘোষ ভয় পায় না। ধর্মের ওপর অধর্ম যেটা এসেছে, সেই অধর্মকে বিনাশ যদি করতে হয় আপনাকে, সেখানে ভয় পেলে হবে না। এবং আমি এমন কোনো কাজ করি না যেটার জন্য আমার ভয় পাওয়া উচিত। আপনার মধ্যে এই মনোভাব, একটা নির্ভীক সত্তা, এটা কাজ করেছে বলেই কি আজকে মিমির পরিবর্তে সায়নীর উপর ভরসা রাখলো দল? মিমি কি কাটা হবে নির্বাচনে? খানিকটা ওনার কাজ না করা, ওনার সম্পর্কে নানান অভিযোগ, এগুলো কি মানুষ খানিকটা আপনার থেকে দূরে সরবে বলে মনে হয়? না, কাটা কেন হবে? মিমি খুব অনেস্টলি বলেছে যে ও আর কাজ করতে চাইছে না। ও নিজে থেকেই ইস্তফা দিয়েছে, তারপর তো একটা ডিসিশন নিয়েছে দল।
তো সেখানে দাঁড়িয়ে আমি তো মনে করি মিমি অনেস্টলি আইডেন্টিফাই করতে পেরেছে যে অভিনয়টা আরও মন দিয়ে করতে চায়, সেটাই ভালো। আপনি 100টা কাজ ডিসঅনেস্টলি করার থেকে একটা কাজ অনেস্টলি করলে সেটার অনেক বেশি দাম আছে। তো মিমি সেটা করেছে, মিমি আমাকে শুভেচ্ছা জানিয়েছে, মিমিকে মিমি আমাকে মেসেজ করেছে, মিমি বলেছে আমার বিশ্বাস, আমি জানি তুমি অনেক সময় দেবে, অনেক ভালো করে কাজ করবে। আমি মিমিকে বলেছি যে তুমি কি কি কাজ করেছো যাদবপুরের জন্য এখনো অবধি, কী কী করা বাকি রয়েছে সেগুলো আমাকে জানাও। এটা তো একটা সম্পর্ক, এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো কম্পিটিশন না। আমরা দুজনেই দলের, মিমি মমতাদির সঙ্গে ছিল, আমি মমতাদির সঙ্গে আছি, সবটাই ওনাকে ঘিরে, কোনো অসুবিধা নেই। লাভলি মৈত্র, লাভলি কি, লাভলি বিধায়ক, কালকে ওর সাথে একটা প্রোগ্রাম করেছি। লাভলি নিজের বিধায়ক কেন্দ্রে কাজ করছে, তার এলাকায় তিনি জনসংযোগ করছেন, তিনি ভোট কুশল বার করছেন, তিনি মানুষের কাছে পৌঁছচ্ছেন, আমার জন্য ভোট চাইছেন। দেখুন, লোকসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট, এটা একটি কাউন্সিলরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, একটি বিধায়কের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই লোকসভা ডিসাইড করবে যে আগামী দিনে বিধায়ক কাউন্সিলর তারা কোন কোন জায়গায় থাকছে। তো এটা সায়নী ঘোষকে জেতানোর নির্বাচন নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার যাদবপুর সিট ফিরিয়ে দেওয়ার নির্বাচন। যাদবপুর তৃণমূলের ছিল, আছে, থাকবে, কত মার্জিন হবে সেটা দেখার। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় সারা দিন রাত পড়ে থেকেছেন। সায়নীকেও আমরা দেখেছি আসানসোলে যখন আপনি হেরে গেলেন, তারপরেও আপনি প্রায় দিন আসানসোলে পড়ে থেকেছেন। আপনার কি মনে হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার আক্ষেপের কথা বলছেন, তাকে টিকিট দেওয়া দলের উচিত ছিল বলে আপনার মনে হয়? আপনি কি মনে করেন? আপনার তো সতীর্থ উনি। আমি যখন বিধানসভায় লড়েছিলাম তখন আমি মমতাদির কাছে টিকিট চাইনি। আমি যুব সভানেত্রী হতে চাই সেটাও আমি মমতাদিকে বা অভিষেকদাকে বলিনি। আমি লোকসভায় টিকিট চাই আমি সেটাও বলিনি। আমি মনে করি যে দল সবসময় দেখে কে কত কাজ করছে না করছে। সিনিয়র লিডারশিপ যারা টপে থাকে তাদের অনেক কম্পালশন থাকে, যেটা আমরা নিচুতলার কর্মীরা বুঝতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে লোকসভা সামনে রয়েছে, মানুষের মান অভিমান আশা থাকে অনেক কিছু, কিন্তু সব কিছুর একটা স্থানকাল পাত্র একটা সময় থাকে। দলের পাশে আমি কতক্ষণ থাকবো, কিভাবে থাকবো সেটাও একটা বিষয়। লোকসভা যখন বাই ইলেকশন হয়েছিল, শত্রুঘ্ন সিনহা লড়লেন, তার আগে এরকমও খবর হয়েছিল যে সায়নী দাঁড়াবে বাই ইলেকশনে, কারণ আমি প্রচুর প্রচার করেছিলাম, আমি অনেক মার্জিনকে রিকভার করি আরও 30,000 ভোট নিয়ে এসেছিলাম। সেই সময় দল আমায় টিকিট দেয়নি, কিন্তু আমি কোনোদিন সেটা নিয়ে ভাবিনি। আমি আমার কাজ করতে বিশ্বাসী, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, এটাই আমার মূল মন্ত্র। আমি কাজ করে যাই, বাকিটা ঈশ্বরের হাতে, মানুষের হাতে। বামপন্থার কি ছাপ এখনো সায়নের মধ্যে খুঁজে পাওয়া যায়? আমাকে কোনোদিন কি কেউ দেখেছে যে আমি বামেদের মিছিলে হেঁটেছি? আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম কোনোদিন কি আমি এসএফআই করেছি কেউ দেখেছে? একদমই দেখেনি। আমি জানি না এখন বামপন্থী মনোভাব সেটাকে লড়াকু মনোভাব বলে। আমাকে যদি আপনি লড়াইয়ের কথা জিজ্ঞেস করেন তাহলে তো লড়াকু মনোভাব মমতার দিকে দেখে আমার সবথেকে বেশি এখন আসে। মমতাদির ব্যাপারে তো আমি বলেছি, আমি তো মানি সেটা, আর কেন বলবো না? আমার যখন যেটা মনে হয় আমি সেটা বলেছি। আমি যখন দলে যোগ দিয়েছি আমি নিজে মমতার দিকে বলেছি যে মমতাদি আপনার ব্যাপারে আমি এত খারাপ কথা বলেছি, আপনি দিদি আমার সেই সময় এটা মনে হয়েছিল বলার দরকার। উনি আমায় বলেছেন যে বেশ বলেছো, বলবে না কেন? এখন কার সম্বন্ধে কী মনে হয়? যে আমি বিজেপিরকে আমার ভালো লাগে না, আমার মনে হয় যে বাংলার ফ্যাব্রিকটা নষ্ট করে দিচ্ছে ওরা। বলছে তাহলে ওনার সম্বন্ধে বলো, যেটা নিয়ে প্রতিবাদ করার সেটা নিয়ে প্রতিবাদ করো, মমতা বন্দ্যোপাধ্যায় তোমায় আটকাবে না। সন্দেশখালী নিয়ে কিছু বলবেন? সন্দেশখালী অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইটস এ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট, বাট ইটস অলসো অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে মহিলাদের সুরক্ষার জায়গা থেকে এগিয়ে রেখেছেন, কলকাতাকে এগিয়ে রেখেছেন, সেটা আমরা বলি না, সেটা কেন্দ্রীয় সরকারের ডেটা বলে। একটা ঘটনা ঘটেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, ঘটনাটাকে কিভাবে অ্যাড্রেস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গুরুত্বপূর্ণ। আজকে সিবিআই ইডির যদি এত ক্ষমতা থাকতো তারা অ্যারেস্ট করতেন না। শেখ শাহজাহানকে রাজ্য পুলিশকে কেন করতে হয়েছে? রাজ্য পুলিশের ভরসায় থাকতে হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্ড করেছেন। মা বোনেদের সঙ্গে যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক, আমি সেটাকে ডিফেন্ড করার কোনো জায়গায় নেই। আগামী দিনে যাতে এরম ঘটনা না ঘটে এবং সেটার প্রতি যেন মমতা বন্দ্যোপাধ্যায় এইবারও যেরমভাবে জাস্টিস করেছেন আগামী দিনেও করতে পারেন, ওনার দলীয় একজন কর্মী হিসেবে, ওনার প্রতিনিধি হিসেবে আমি সেটাই চাইব। শিক্ষক নিয়োগ নিয়ে নানান প্রশ্ন ওঠে, কখনো গিয়ে যেখানে কালির একদম কোনো আচরণ নেই আপনার গায়ে, আপনি একেবারে স্বচ্ছ ভাবমূর্তির একজন রাজনৈতিক নেত্রী, সেখানে দাঁড়িয়ে আপনার কখনো কি আক্ষেপ হয়, খারাপ লাগে যে এই সমস্ত দুর্নীতির অভিযোগ না উঠলেই ভালো হতো? একদমই। কোন সরকারের ভালো লাগে বলুন? মমতা ব্যানার্জির ভালো লাগে? উনি এত চেষ্টা করছেন মানুষের জন্য কাজ করা, কয়েকজন মানুষের খারাপ কাজের ফল কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে? এবং আমি তো যুব সভানেত্রী, আজকে ইয়াং ছেলেমেয়েরা কাজ না পেলে তাদের সঙ্গে যদি এরকমভাবে দুর্নীতি হয়, তাদেরকে বঞ্চিত করা, এটা কার ভালো লাগে? আই ক্যান নেভার সে দ্যাট আই লাইক ইট।
তবে আপনি কার ওপর আস্থা রাখবেন? দেখতেই তো পাচ্ছেন, যার ওপর আস্থা রেখে যিনি রায় দিচ্ছিলেন, আজকে তিনি পদ্মফুলের শিবিরে নাম লিখিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন। অবশ্যই তাই। উনি রায় দেবেন, উনি বিচার করবেন। আজকে উনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, আজকে উনিও তো ওদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি করেছে। ঠকবাজতে তো গা উজাড় হয়ে যাচ্ছে মানুষের। কিন্তু আমি তাও বলবো, আমার বিশ্বাস আছে মমতাদি সবার জন্য করবেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। এবং আমাকেও যতবার ডাকা হবে, রাজনৈতিক প্রতিহিংসা ইডি সিপিআই যেই ডাকুক, আমি যদি যাই, আমি দুটো কারণেই যাবো। একটা হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে রিপ্রেজেন্ট করি, আমরা পিঠ বাঁচিয়ে পালাই না। আর নাম্বার 2 হচ্ছে ওই হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে যারা বিচারের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য মনে না হয় যে সায়নিধি পালিয়ে যাচ্ছে, সায়নিধি কোনোভাবে যুক্ত, সেই জন্য আমি যাব। মানুষ ভূঁইয়া তিনি প্রবীণ রাজনীতিক, আপনার নিশ্চয়ই মনে আছে ফেসবুক খুললেই প্রচণ্ড একটি শব্দ নিয়ে লোকজন শুধু কাজ নেই, বুঝতে পারো মানুষের। মানুষ ভূঁইয়া কোন কনটেক্সটে কী বলেছেন, ওদের ওখানকার ভাষাই ওনারা বলতে চাইছে যে ধরো ভাষণ শুরু করো। তো সেটাই যদি এখন মানে আমার ক্রেডেন্সিয়াল, আমি 3 বছর ধরে কাজ করছি, আমি মানুষের সঙ্গে মিশছি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমার এমন কোনো ঔদ্ধত্যপূর্ণ লাইফস্টাইল নেই, আমি এমন কিছু বাড়ি গাড়ি কয়েকদিন পরে অ্যাফিডেভিট দেবো, লোকে দেখে নেবে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কটা বাড়ি করেছি, কটা গাড়ি করেছি, সেইগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ ভূঁইয়া সায়নী ঘোষকে কী বলেছে। আসানসোলে একটু দৌড়লেন আপনি, সেটা নিয়েও একদম ছেয়ে গেল। আমি খুশি হয়েছিলাম, ওরা আর্টিকেল করেছিল যে সকালে জো বাইডেন দৌড়াচ্ছে একদিকে আমেরিকাতে, আর অন্যদিকে সায়নী ঘোষ দৌড়াচ্ছে। সায়নী ঘোষ না দৌড়ে বাড়িতে বসে গেলে আপনারা বেশি খুশি হতেন? সায়নী ঘোষ সাদা শাড়ি হাওয়াই চুটি পরে মানুষের মধ্যে গিয়ে মিশে যাচ্ছে, সেটা শুনতে বেটার লাগে না সায়নী ঘোষ শর্ট স্কার্ট পরে মাথার ওপর সানগ্লাস লাগিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, সেটা শুনতে ভালো লাগে? মানুষের ওপর ছাড়বো আমি? বারুইপুর পূর্বের বিধায়ক রিসেন্ট একটি সভাতে আপনি সেখানে বসে আছেন এবং আপনি বোধহয় বিরক্তই হচ্ছিলেন। উনি বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিছু হবে না, 15 দিন আগে ভোট করে নেবো, এরকম। উনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ভয় পেলে হবে না। কেন্দ্রীয় বাহিনী, এই যে এখানে এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে স্পেশালি বাংলায়, সেটা তো মানুষকে ইন্টিমিডেট করার জন্য। তো সেইখান থেকে উনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ভয় পেলে হবে না। দেখুন, কর্মীদের সামনে থাকতে গেলে না, কর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক কথা বলতে হয়, ঠিক আছে? তো উনি সেটা বলেছেন এবং উনি 15 দিন আগে ভোট করবো মানে হচ্ছে 15 দিন আগে মানুষের মন তৈরি করে দিতে হবে যে আমরা কার জন্য ভোট করব। তাদের কাছে পৌঁছতে হবে, ডোর টু ডোর যেতে হবে, তাদেরকে দিদির প্রকল্প সম্বন্ধে আরও জানাতে হবে, কারা কি পেয়েছে না পেয়েছে সেটার হিসেব নিতে হবে, যাতে 15 দিন আগে, ভোটের দিন নয়, তার 15 দিন আগে, তার 10 দিন আগে, তার 25 দিন আগে মানুষ মন বানিয়ে নেবে যে আমি তৃণমূলের প্রার্থী মমতাদির প্রার্থীর জন্য ভোট করব। টুইস্ট করার জন্য অনেক কথা অনেকে বলে, গ্রাউন্ডে সেগুলোর কোনো রিফ্লেকশন হয় না। সায়নিধি বিয়ে করবেন কবে? না, সায়নিধির মায়ের সব থেকে বেশি ইচ্ছে ছিল যে সায়নিধি বিয়ে করুক, কিন্তু 2 মাস আগে মা চলে গেছেন। কিন্তু মা এটাও বলেছিল যে মানুষের সেবা করো, এত বড় সুযোগ পাচ্ছ যখন। এবং এটাও মা বলেছিলেন যে মমতাদিকে ছাড়বে না কোনো দিন, তুমি আজকে যা আছো ওনার জন্য রয়েছো। তো সেই কথাগুলো পালন করার চেষ্টা করব। সবাই যদি সংসার সামলায়, রাজ্যকে সামলাবে, কনস্টিটুয়েন্সিকে সামলাবে, মানুষকে কে সামলাবে, সমাজকে কে সামলাবে, আমি খুব ফোকাসড হয়ে কাজ করতে চাই। বাড়িতে এখন বাবা রয়েছে আর আমি রয়েছি, আমার 2টো ছোট্ট পোষ্য কুকুর রয়েছে, ছানা আমার, তাদেরকে নিয়ে আমার ছোট সংসার। ব্যক্তিগত জীবন বলতে প্রায় 3 বছরে সবই আমার বন্ধ, আর আমার ফোকাসও নেই সেই দিকে। এখন গোটা পশ্চিমবঙ্গই মনে হয় আমার পরিবার, আর আগামী দিনে যদি যাদবপুরের মানুষ সুযোগ দেয় কাজ করার, তাহলে তাদেরকে নিয়েই থাকবো। মা যে এখন নেই খানিকটা, ওই জন্যই কি আরো রাজনীতিতে বেশি করে নিজেকে ঢেলে দিচ্ছেন? হ্যাঁ, অনেক বেশি। আর মা খুব চেয়েছিল, মা নিজে বারুইপুরে কাজ করতেন, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এখন যখন আমি ধপধপিতে যাচ্ছি বা শিখরবালি 1-2-তে যাচ্ছি, এই নামগুলো ভীষণ পরিচিত আমার কাছে। এই যে বাচ্চাদেরকে আদর করা, কোলে তুলে নেওয়া, উনি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ICDS সুপারভাইজার ছিলেন স্কুলের। তো ওনার থেকে আমার এইগুলো দেখা শেখা। ঠিক আছে, জানো, মানে ইউ ক্যানট হোল্ড পিপল ব্যাক। তবে আমি চাই না লোকে বলুক যে মা চলে যাওয়ার পরে সায়নী শেষ হয়ে গেল। আমি বলতে চাই মা চলে যাওয়ার পরে সায়নীর শুরু হলো। I want to glorify her absence. আমাদেরও অনেক শুভেচ্ছা থাকলো আপনাকে, আপনারও অনেক ভালো হোক। আমাদের সঙ্গে ছিলেন সায়নী ঘোষ। আমি আবারও বলছি, অভিনেত্রী সায়নী ঘোষ তিনি আমাদের কাছে এই মুহূর্তে নন, তিনি পুরোদস্তর বা রাজনীতিক সায়নী ঘোষ। তার কারণ তার কথাবার্তা থেকেই বারবার তিনি প্রকাশ্যে বলে দিলেন তিনি একাই 100। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।